ক্লাসে তো জয়েন করতেছি। কি বলো? বললাম ভাইয়া ক্লাস তো কন্টিনিউয়াসই করতেছি। এটা তো গুড। এখন আসতেছো, কন্টিনিউ করতেছো। এটা কয়দিন থাকে এটা আমি দেখবো। থাকবে থাকবে। আচ্ছা, বায়োগ্রাফি লিটারিটা পড়ছিলা? আচ্ছা, তোমাদেরকে বায়োগ্রাফি লিটারিটা নোট দিছিলাম আমি। না ভাইয়া ভাই, নোট আমি তো দেন নাই। বলছিলাম দিতে। তোমরা কাইন্ডলি, আমি ক্লাসের পরে যদি কোনো নোট না দেই, তোমরা কাইন্ডলি কেউ একজন আমাকে মেসেজ দিবা, বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওই গ্রুপে মেসেজ দিবা, ভাইয়া নোট পাইলাম না। দিছিলাম তাহলে আমি নোটটা দিছিলাম শেয়ার ভাইয়া, করে দিব। আমি দিছিলাম কোথায়, হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে? হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে? তাহলে কি আমি কি নাই? আল্লাহ। আচ্ছা, আমাকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করো তো, আমার ওই যে আইডিটা একটু প্রবলেম হয়েছে তো। বুঝছো? ভাইয়া আমাকে হোয়াটসঅ্যাপে আপনি একটু নক দেন, তারপর আমি অ্যাড করতেছি। আমি বুঝতেছি না আপনার ফোনটা। আচ্ছা, আমি আমার সব কন্ট্যাক্ট চেঞ্জ করছি তো। দেখো ফাহমিদা, আমি তোমাকে নক দিয়েছি। চলো শুরু করে দেই। ইস, ফাহমিদা গেল কই? রেনেসা। জি ভাইয়া। আচ্ছা। আচ্ছা, আমি এটা ক্লাসের পরে দেখতেছি, ঠিক আছে? প্লিজ। আমি পড়ানোর পরে সেদিন বায়োগ্রাফি লিটারিটা পড়ছিলা? ও, তোমরা তো পড়তেই পারো নাই মেবি। লস হয়ে গেল। দূর, বলবা না, আমারও মনে ছিল না। নিজের উপরে রাগ হচ্ছে। মা, তোমাদের যদি পড়ার ইন্টারেস্ট থাকে তোমরা অবশ্যই নোটটা আমার কাছে নিতা। তোমরা কেউ মেসেজ দিলা না একটা আমাকে। আমি দিছি তো হোয়াটসঅ্যাপে, আমি তো জানি না আপনার এরকম দিতে হবে মেসেঞ্জারে, আমি তো আপনার তো ওই দিতে হবে। হোয়াটসঅ্যাপ, আমার ওই আইডিটা নাই, আমার ওই আইডিটা ডিলিট হয়ে গেছে তো। আমি তো ওইখানে দিচ্ছি যে ভাইয়া আমি এটা দিলেন না। তো আমি রেসপন্স করে দেখে পরে তুমি তো একটা আপনার মেসেঞ্জার অনেক তো চাপ নোট তো দিতে পারতা। পাইতেন নাই। আমার তো ওই এই কয়দিন তুমি যদি ওইটা পড়ে ফেলতা তাহলে একটু ভালো হইতো না? আমি আর খুঁজছিলাম। বাকিটা তো পড়োই না তোমরা। ইয়া, রেনেসা, ভাইয়া কি না করে পড়তে? মানে তোমার হাজবেন্ড? না না করবে কেন? উল্টা বকে আমি পড়াশোনা করি না এর জন্য। তাহলে পড়বা।
তোমাকে তো আমি খুব ভালো জানি, তুমি সেদিন আমার কাছে নোট কেন চাও নাই বলো? কলেজটা অনেক কঠিন বলছি বারবার, যে ক্লাস শেষেই পড়তে হবে। জি ভাইয়া, ওইটা তো মানে ওই দিন ক্লাস করার পরে তো 5 মিনিট পরে ভুলে গেছি সব। হুম, তার উপর আবার পড়ো নাই। আচ্ছা, ক্যারেক্টার অফ বায়োগ্রাফি আর লিটারি, আজকে আমরা ক্যারেক্টার দিয়ে শুরু করি, ঠিক আছে? তার আগে আজকে ক্লাসটা রেকর্ড দিতে হবে, রেকর্ড চলতেছে। উইলিয়াম ওর্জোথ, কোলরিজেস ক্লোজেস্ট ফ্রেন্ড অ্যান্ড ফ্লো পোয়েট। তোমরা জানো ওর্জোথ সম্পর্কে। উইলিয়াম ওর্জোথ ইজ এ প্রমিনেন্ট প্রেজেন্স ইন বায়োগ্রাফি আর লিটারিরা। সে বায়োগ্রাফি লিটারি চমৎকার ভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, কারণ আমরা জানি এই আর্গুমেন্টেই লাস্ট ক্লাসে পড়েছিলাম যে ওর্জোথ আর কোলরিজের মধ্যে। কোলরিজ ডিসকাসেস দেয়ার পোয়েটিক কোলাবোরেশন অ্যান্ড ফ্রেন্ডশিপ। কোলরিজ কি করছে সেখানে ডিসকাস করছে যে তারা একসাথে কিভাবে পোয়েটিক কোলাবোরেশন করছে বা পোয়েটিক সামঞ্জস্যপূর্ণ ভাবে একসাথে কাজ করছে কিভাবে সেটা বলছে। অ্যাজ ওয়েল অ্যাজ এঙ্গেজিং ইন এ ক্রিটিক অফ ওরজোথ থিওরিজ। এবং পাশাপাশি ওরজোথের যেই জিনিসগুলোকে ভুল সেগুলো নিয়েও সে কথা বলতে ছাড় দেয়নি, ঠিক আছে? As well as engaging critique of words or theories, particularly in relations to the plain language and the ordinary in poet, এবং পার্টিকুলার ভাবে ইন রিলেশন টু দ্য প্লেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য অর্ডিনারি ইন পোয়েট্রি। এবার আসো, তারপর সে যাকে নিয়ে বেশি কথা বলছে, ইমানুয়েল ক্যান্ট, একজন জার্মান ফিলোসফার। দ্য জার্মান ফিলোসফার ইমানুয়েল ক্যান্ট ইজ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স অন কলরিজ ফিলোসফিক্যাল আইডিয়াস। তোমাদের কিন্তু শর্ট নোট আসতে পারে ইমানুয়েল ক্যান্ট, ঠিক আছে? Particularly in regard to his theories of perception, reason, and the nature of reality. কোলরিজ ক্যান্টের সাথে, ক্যান্টিয়ান ফিলোসফির সাথে যুক্ত হয়েছে থ্রু আউট দ্য ওয়ার্ক, ড্রয়িং আপন হিজ কনসেপ্ট টু ডেভেলপ হিজ ওন থিওরিজ অন ইমাজিনেশন অ্যান্ড অ্যাস্থেটিক। যখন সে ইমাজিনেশন এবং অ্যাস্থেটিসিজম নিয়ে কথা বলছে, তখন সে ইমানুয়েল কান্টের সব জিনিসগুলোকে ফিলোসফিকে ব্যাখ্যা করছে। ইমানুয়েল কান্ট ইমাজিনেশন অ্যান্ড ফ্যান্সির মধ্যে নিজের ফিলোসফি ব্যক্ত করেছিল। আচ্ছা, তোমরা কেউ বলতে পারো ফিলোসফি কি? ফিলোসফি কি কেউ বলতে পারো? দেখছো, আমি যদি এখন যদি বলতাম তুমি বুঝছো কিনা, তোমরা সবাই বুঝছি, বলতা না? কিন্তু তোমাদেরকে ফিলোসফি বলতে জিজ্ঞাসা করছি কি সেটা বলতে পারতেছো না। তাহলে ফিলোসফিক আইডিয়াস কিভাবে বুঝবা? ফিলোসফিক্যাল আইডিয়াস চেষ্টা করো, ভুলেলে ভাইয়া ঠিক করে দিব। বলো, ফিলোসফি মানে কি? বলো। ফাহমিদা পারো না? পারবা না বলতে একটু? পারবা না কেউ? রেনেসা, আমাকে শুনছো তোমরা? ফিলোসফি হলো দর্শন। ফিলোসফির ওইটাই বলতে বাংলা, নিছিলাম আর কি। ফিলোসফির বাংলা দর্শন, সেটা আমি তুমি সবাই জানে। কি বুঝতে পারছো? ফিলোসফির বাংলা যে দর্শন সেটা সবাই জানে, কিন্তু ফিলোসফি কি, ফিলোসফিক্যাল আইডিয়াস কি সেটা তো সবাই জানে না। সেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি, চেষ্টা করো। প্লিজ ডু ফাস্ট, দেন তুমি যেখানে আটকে যাবে আমি বলে দিব। পারবা না বলতে একজনও? কোনো চিন্তা ধারণা গভীরভাবে বুঝতে সাহায্য করে এরকম। আচ্ছা, রেনেসা বলো এবার। রেনেসা ভাইয়া, বলো, ফিলোসফি মাথায় মানে কি? আসতেছে না। আসতেছে না? আচ্ছা, এবার আমি বলি। ফিলোসফি হচ্ছে একজনের দর্শন। কোন একটা ব্যক্তি, কোন একটা বস্তু, সেটা যে কিছুই হতে পারে, তাদের গভীর চিন্তাধারাকে ফিলোসফি বলা হয়, ঠিক আছে?
গভীর চিন্তাধারাটা কিভাবে আসে? গভীর চিন্তাধারাটা তখনই আসে যখন মানুষ কোনো একটা জিনিস নিয়ে অনেক বেশি জ্ঞান অর্জন করে, ঠিক আছে? বা কোনো একটা জিনিসের কে জ্ঞান এবং পাশাপাশি কি সে অভিজ্ঞতাও অর্জন করে, ঠিক আছে? তার মানে তুমি যখন একজন ভাষাবিদের কাছে যাবা, তার মানে কি সে ভাষাটাকে সে তার এক্সপিরিয়েন্স দিয়ে সে অনুভব করে, ভাষাটাকে সে তার কি ফিলোসফি বা তার যে খেয়াল, তার যে চিন্তাধারা, সেখান থেকেও সে ভাষাটাকে খেয়াল করে, ঠিক আছে? ঠিক ইমানুয়েল ক্যান্ট, সে একজন ইমাজিনেশন অ্যান্ড অ্যাস্থেটিক ফিলোসফার। তার মানে তার যেই চিন্তাধারা, তার যেই তার যেই ফিলোসফিক্যাল আইডিয়া, সবকিছু ছিল কি কিভাবে মানুষের সাথে একটা কল্পনার সম্পর্ক বিস্তার করে। আসলে কল্পনা আমাদের কেন আসে? কল্পনা আমাদের কল্পনা জগতে আমরা কেন অনেক বেশি সুখী থাকতে চাই, সেই জিনিসকে ইমানুয়েল কান্ট তার ফিলোসফিতে ব্যক্ত করে। তোমাদের ফিলোসফিক্যাল রিলেটেড একটা সাবজেক্ট পাবা যদি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজে মাস্টার্স করো, সেটা হচ্ছে আহ ফিলোসফি অ্যান্ড ফিলোসফিক্যাল লিটারেরি থিওরি, ঠিক আছে? এইটাতে তোমাদের পড়া হবে বিভিন্ন ফিলোসফারের বিভিন্ন বই। এখানে কোনো তোমাদের ব্রড কোশ্চেন থাকবে না, এখানে তোমাদের শর্ট নোটস থাকবে না। তোমরা বিভিন্ন রাইটারের ফিলোসফি পড়ে তারপর সেখান থেকে তোমাদের মতো করে তোমাদের ফিলোসফিক্যাল নলেজ দিতে হবে, বুঝছো? ইভেন এই কোর্সটা সাম্প্রতিক নতুন করছে, এটা তোমাদের টিচাররাও তোমাদের পড়াইতে পারবে না, বুঝছো? ভয় দেখাইলাম একটু? ভয় পাও নাই? আজকে তোমরা কেমন যেন রেসপন্স করতেছো না। শুনতে পাচ্ছ আমার কি এমনি কোনো লাইক ভয়েস কি তোমাদের কাছে ক্লিয়ার যাচ্ছে সবার? জি ভাইয়া, ক্লিয়ার। একটু রেসপন্স করবো, আমি কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি কিন্তু। তুমি বাসায় পড়লে তোমার 2 দিন লাগবে বুঝতে। আচ্ছা, তাহলে আমরা দুইজন ফিলোসফার দুইজন ক্যারেক্টার সম্পর্কে জানলাম। একজন হচ্ছে উইলিয়াম ওরসওয়ার্থ, যাকে নিয়ে আমাদের পড়া অনেকটা আগেই হয়ে গেছে। বাট ইমানুয়েল কান্টের সম্পর্কে আমরা আজকে ফার্স্ট জানলাম। চলো আমরা এবার ফ্রেডরিক স্কেলিং এর সম্পর্কে জানি। এইটাও জার্মান ফিলোসফার। সে হচ্ছে বায়োগ্রাফিক্যাল রেফারেন্স দেওয়া হয়েছে কোলরিজ তার ফিলোসফি কেন আনছে। তার মানে তুমি ফার্স্ট অফ অল, যখন কোনো একটা ফিলোসফারের নাম বলবো, তুমি তার ন্যাশনাল, ধরো আমি লাইক আমি রেনেসার কথাই বললাম। রেনেসার তুমি যখন তোমার ইন্ট্রোডাকশন কি দিবা, তুমি বলবা যে আমি মিস রেনেসা বা আমি মিসেস অমুক, আমার আমি বাংলাদেশি নাগরিক, ঠিক আছে? আমার অথবা প্রথমত নাগরিক, পরে যদি তুমি ধরো বাংলাদেশে একজন শিক্ষক হও, তুমি কি বলবো? আমি একজন বাংলাদেশি স্কুলের শিক্ষক বা বা একটা স্কুলের শিক্ষক। তার মানে সবার আগে কিন্তু তুমি যখন ওয়ার্ল্ড ওয়াইড কোনো কিছু তোমাকে রিপ্রেজেন্ট করতে যাবা, তখন কিন্তু তোমার ন্যাশনালের কথা সবার আগে বলতে হবে, ঠিক আছে? ইভেন ইভেন তোমার তারপর কি তোমার ন্যাশনালের পাশে তোমার কি অকুপেশন থাকবে। তার মানে তোমরা যখন এই ব্যক্তিগুলোর নাম পড়বা, সবার আগে তাদের কি ন্যাশনাল এবং অকুপেশনটা বলার চেষ্টা করবা। ইজ অলসো রেফারেন্সড ইন বায়োগ্রাফি লিটারেরা, তেমন তাকে বায়োগ্রাফি লিটার আনা হয়েছে বা রেফারেন্স করা হয়েছে। কোলরিজ এঙ্গেজ উইথ স্কেলিংস ফিলোসফি, পার্টিকুলারলি হিজ কনসেপ্ট অফ অর্গানিক ফর্ম। তার মানে আগে আমরা দেখছি ইমানুয়েল কান্টকে কেন আনছে, তার লিটার ইমাজিনেশন এবং অ্যাস্থেটিক থিওরি কোলরিজের ভাল লাগছে এবং সেটা দিয়ে তার কোলরিজ কনসেপ্ট ডেভেলপ করছে। এবার দেখতে পাচ্ছি কোলরিজ কেন ফ্রেডরিক স্কেলিংকে আনছে। স্কেলিং এর ফিলোসফি, his concept of organic form and its application to the composition of poetry. অর্গানিক মানে কি? অর্গানিক মানে হচ্ছে ইনোভেটিভ কোনো কিছু। তার মানে যেই জিনিসকে তুমি নতুনত্বের রূপ দিতে পারো সেটাকে বলা হয় অর্গানিক। তার মানে সে যে নতুনত্ব নিয়ে কথা বলছে বা ফ্রেডরিক স্কেলিং যে নতুনত্ব কিছু আবিষ্কারের কথা বলছে বা নতুনত্ব লেখার ধরনের সম্পর্কে কথা বলছে, সেটাকে সে পছন্দ করতো। তোমরা জানো কিনা জানি না, তোমরা ভুলে গেছো কিনা সেটাও জানি না, যে ওরজত কি ধরনের লেখা লিখতো? বলো তো, ওরজত কি ধরনের লেখা লিখতো?
মনে আছে? অর্জুন সহজ সরল গ্রামীণ ভাষায় লিখতো, ঠিক আছে? অর্জুন কিরকম লিখতো? অর্জুন সহজ নেচার সরল নিয়ে। সহজ সরল গ্রামীণ ভাষায় লিখতো, যাতে ইভেন ফার্মার ক্যান রিড পোয়েট্রি, ঠিক আছে? অন দ্য আদার ওয়ে, কোলরিজ এখানে বলতেছে যে সে নতুন কিছু রাইটিং বা নতুন কিছু ধরনের রাইটিং সে পছন্দ করত, এবং সেগুলোর অ্যাপ্লাই সে তার পোয়েট্রিতে করত। এবার আসি কোলরিজের একজন বন্ধু, তার নাম বলছে রবার্ট সাউদি, ইজ মেনশন ইন বায়োগ্রাফি লিটারিরা ইন রিলেশন টু দেয়ার শেয়ার্ড এক্সপিরিয়েন্স দ্যাট লিটারি পারসন। তারা একসাথে কিছু কাজও করেছে। সাউদি ওয়াজ পার্ট অফ লিটারি কিক সার্কেল নোন অ্যাজ লেক পয়েটস। তোমরা এর আগে একবার নাম পড়েছো, লেক পয়েটস কাকে বলে? লেক পয়েটস হচ্ছে লিটারারি লিটারারি রাইটিংস এ যেসব কবিতারা রোমান্টিক এজে একসাথে হয়ে কাজ করছে তাদেরকে লেক পয়েট বলা হয়। তাদের মধ্যে রবার্ট সাউথি, উইলিয়াম কোলরিজ, ওর্টজোথ সবাই আছেন। টমাস ডি কনসি, although not directly depicted, Thomas D. Conci, the English essayist and literary critic, referenced in biography literature. De Quincey became an admirer of Coleridge's work, would later write extensively. আচ্ছা, এবার চলো আমি তোমাদেরকে একটু সিলেবাসে নিয়ে যাই। তোমাদের which topic should be followed for the examination in biography literature? I predict that তোমাদের either ওর্জোত অথবা biography literature অথবা both তোমাদের সেকেন্ড সিটি পরীক্ষা থাকবে। আমার কথাটা মিলায় নিও। তোমাদের ফার্স্ট সেমিস্টারে কি ছিল? সিডনি ছিল, আর ছিল মনে হয় শেক্সপিয়ার, জনসন ছিল না? আমাদের তো সেকেন্ড ইন কোর্সের যে কি কি আসবে সে সিলেবাসও তো আমাদের দিয়ে দিচ্ছে। এই ওর্জোত কলেজ আছে না? দেখি নেই। আমাকে দিয়ে দিও তো সিলেবাসটা হোয়াটসঅ্যাপে। মিথিলা, কি বলি, হ্যাঁ, অনেকদিন পর মিথিলার কথা মনে পড়ে গেল। মিথিলাকে চিনো তোমরা? হ্যাঁ, আমি চিনি দেখছি না। এবার। আর এবার দেখলাম ফার্স্ট ইন কোর্সে মারিয়া ডাক দিল তখন বুঝলাম। আমার খুব প্রিয় ছাত্রী। তোমাদের সাথে একটু দেখা করা দরকার, আর ভবিষ্যতে দেখা হয় না না হয়। আমরা পিও না, হ্যাঁ, বলছি আমরা তো পিও না ভাই। তোমাদের গল্প করবো আবার কখনো জুনিয়রদের পড়াশোনার সময়। তুমি তো আমার জানে জিগার বই, বুঝছো? এলাকার বোন। হ্যাঁ। ওকে, ওকে মিস ফাহমিদা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? আমার স্ক্রিনে তোমাদের একটা সেট সাজেশন দেওয়া আছে, বলো তো এটা কি তোমরা দেখতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে ভাইয়া যেগুলা বলবো ওরজত এন্ড কোলরিজের, মনে করবা এটাই ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? ভাইয়া চাই যে তোমাদের যেই কয়দিন পড়াই তোমাদের যেন ক্রিটিসিজম আর তোমাদের লিঙ্গুইস্টিক্স এ যেন তোমাদের কোনোভাবেই 3 না ছুটে, ঠিক আছে? ইভেন ভালো করে পড়লে 4ও পেয়ে যেতে পারো, ঠিক আছে? 4 আউট অফ 4 চাই আমি। এই দুইটাতে 4 পাওয়া সোজা, জানো? যারা পড়াশোনা করে তাদের জন্য, যারা পড়াশোনা করে তাদের জন্য এই দুইটা পাশ করা অনেক কঠিন, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কি থার্ড ইয়ার এবার কি 2024 হবে না 23 হবে?
24 না? 24 ওকে, সেশন। তোমাদের গ্রুপে থার্ড ইয়ার কোশ্চেন গুলো দেওয়া আছে, তোমরা এটা পাইছো? ওই কোশ্চেন গুলো সবাই কালেক্ট করে রাখবা কিন্তু, ঠিক আছে? ভাই আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সেকেন্ড হ্যান্ড কোর্সে কি কি আসছে দেখছো? মেসেঞ্জার। পাও নাই তুমি? তুমি কি আমাকে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করছো? আচ্ছা, আমি একটু বলি। তোমাদের যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে আহ এবার একদমই কম আসছিল। হোয়াট অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফাংশন অফ পয়েট। এটা আসছে সিডনি জনসন, ড্রাইডেন জনসন, সিডনি জনসন। এরে, এই কোশ্চেন তো পুরা ওরজোদ আর কোলরিসকে ভুলে গিয়ে কোশ্চেন করা হয়েছে না? আগের বছরের যে কোশ্চেনটা, একটু খাতায় কষ্ট করে লিখবা একটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন, আমি লিখতেছি। লেখো প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড এবং বায়োগ্রাফি লিটারেরিয়া থেকে 3 থেকে 4টা প্রশ্ন 2024 সালে পরীক্ষা আসবে। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড এবং বায়োগ্রাফি লিটারেরিয়া থেকে 2024 সালে ফাইনালে 3 থেকে 4টা প্রশ্ন ফাইনালে আসবে। আজকের ডেটটা দিয়ে রাখো, বলো যে সাফায়েত ভাইয়া বলছে, লিখে রাখো, লিখে রাখতে পারো। 3 থেকে 4টা ব্রড আসবে? হ্যাঁ, ইভেন গত বছর অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এবং প্রিফেস টু শেক্সপিয়ার থেকে 4টা প্রশ্ন আসছিল। ঠিক আছে? হুম। তো একটু কষ্ট করে লিখে রাখো। তোমরা তো এই দুইটা ওইভাবে পড়তা না, আমি জানি। এই দুইটা তোমরা অনেকেই কঠিন ভেবে রেখে দিতা, বাট এই দুইটা থেকে মোস্ট অফ দা কোশ্চেন আসবে এবার। মানে পুরা হ্যাঁ তোমাদের দেখেন। টপিক আছে কয়টা, 1 2 3 4 5টা। 5টার মধ্যে এখান থেকে 4টা আসবে প্রশ্ন, 4টা কি 3টা। মারিয়া, তুমি একটা ভালো সময় আসছো, একটু খাতা বের করে লিখে নাও। 5টা বায়োগ্রাফি। ও, ওয়ার্ডসওয়ার্থ আর স্টিকোভিচ। হ্যাঁ, মারিয়া, আমাকে শুনতে পাচ্ছো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। খাতা বের করে একটু লিখে রাখো আজকের ডেট দিয়ে। প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড এবং বায়োগ্রাফিয়া লিটারেরিয়া থেকে, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড এবং বায়োগ্রাফিয়া লিটারেরিয়া থেকে 2024 সালে 3 থেকে 4টা প্রশ্ন আসবে, ব্রড। মানে এই দুইটা পড়েই তো তাহলে কভার। হ্যাঁ, তোমাকে তো বলে গেলে অনেক বড় ভুল করতেছি। তুমি দেখা যায় শুধু প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড এবং বায়োগ্রাফি লিটারেরিয়া পড়ে পরীক্ষার হলে চলে যাবা। আচ্ছা, কি কম বলেন, তাও তো এবার অনেক। এবার আমার কথা শোনো। এবার কি পড়বা? কোশ্চেন মার্ক করে বোল্ড করে লিখে রাখো, একটু কোশ্চেনগুলো একটু কষ্ট করে লিখে রাখো, একটু কষ্ট হলেও লিখো। হোয়াট আর কোলরিজ মেজর অবজেকশন টু ওরজোস ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি? হোয়াট আর কোলরিজ মেজর অবজেকশন টু ওরজোস ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, এটা। তারপর লিখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ, 5 স্টার দাও। আচ্ছা, এই কোশ্চেনটা 1 নাম্বার কোশ্চেন আর 3 নাম্বার কোশ্চেন একসাথে পড়তে হবে। সবাই লিখো। একটু এই 2 নাম্বার কোশ্চেনটা পরে লেখো, আগের 1 নাম্বার কোশ্চেন একটু কারেকশন করো।
What are the major objection of Coleridge towards of poetry or poetic diction or language of poetry? একই কোশ্চেন। হোয়াট আর কোলরিজ মানে সোজা কথা, কোলরিজ যে ওর্ডসওয়ার্থরে ক্রিটিসাইজ করছে সেই জিনিসকে নিয়ে ডিসকাশন করবে এই কোশ্চেনে। বুঝতে পারছো? তাহলে 1 আর 3 1 আর 3 এক মানে দুইটা মিলে। মানে একটা কোশ্চেনই বলছে, দুইটা মনে মাথায় আনবে না যে এখানে দুইটা আছে। হোয়াট আর দা একটাই কোশ্চেন। হোয়াট আর দ্য মেজর What is the অবজেকশন অফ কোলরিজ টুয়ার্ডস অফ পোয়েট্রি, তারপর এই রকমের একটা অবলিক দিয়ে অথবা অর দিয়ে লেখো পোয়েটিক ডিকশন অর ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি। পোয়েটিক ডিকশন কি? পোয়েটিক ডিকশন মানে হচ্ছে পয়েটের ভাষা বা পোয়েট্রির ভাষা। আর ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি এটা কি আলাদা ওয়ার্ড? বলো, বুঝছো? সেম। এই কোশ্চেন 5 স্টার দাও। এখন যেই কয়টা বলবো সেগুলোই অনেক অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ, 6 নাম্বারটা লিখো। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ সিগনিফাই ইন বায়োগ্রাফিয়া লিটারিরা? আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? হোয়াট ডাজ দ্য জি। এক্সপ্রেশন উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ? হুম। চলো এটা একটু পড়ি। এটা আচ্ছা, কি এটা 5 স্টার দেবো? যেই দুইটা বলছি দোনোটাই 5 স্টার। মানে দুইটা প্রশ্ন এমন হইতে পারে একটা আসবে, এমন হইতে পারে দুইটাই আসবে। বুঝছো? আমি পরীক্ষায় মনে করো 10% আসার চান্স আছে এরকম কোন কোশ্চেন, মানে 10% না আসার চান্স আছে এরকম কোন কোশ্চেন বলি নাই। মানে তোমার একদম আসতে পারে এমন কোশ্চেনই বলছি। ঠিক আছে, চলো আমরা একটু পড়ি। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ সিগনিফাই ইন বায়োগ্রাফিয়া লিটারেচার? আচ্ছা, আমাকে কেউ বলতে পারো উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ কথাটার মানে কি? ভেঙে ভেঙে বলো তো, উইলিং মানে কি? উইলিং মানে উইলিং মানে ইচ্ছাকৃত ভাবে। ইচ্ছাকৃত ভাবে। এবার কেউ একজন বলো তো সাসপেনশন মানে কি? সাসপেনশন মানে কি জানো? আচ্ছা, সাসপেনশন বাদ দাও, ডিসবিলিফ মানে কি? অবিশ্বাস। অবিশ্বাস। আচ্ছা, আর সাসপেনশন স্থগিত রাখা। না, সাসপেনশন মানে হচ্ছে তুমি কোনো কিছু আর কি নিয়ে কিউরিয়াস বা কোনো কিছু তুমি ডাউট ফিল করছো, সিনোনিম অফ ডাউট। তোমার মনে হয় না হ্যাঁ, তুমি এটা শুনো না, সেটাই তো পুলিশ হ্যাঁ পুলিশ হ্যাঁ, সাসপেনশন। সাসপেন্ড করে, তাই না? হুম। আচ্ছা, তাহলে দেখো, আমি যদি কথাটার মানে ধরি উইলিং সাসপেনশন, ইচ্ছাকৃতভাবে কি ডাউট ফিল করা অফ অফ ডিসবিলিফ। ঠিক আছে, বা সরি, সাসপেনশন মানে বাদ দেওয়া। ঠিক আছে, বাদ দেওয়া। আমরা ওই যে অনেক পুলিশকে শুনি না যে সাসপেন্ড করে দিয়েছে, ওনাকে সাসপেন্ড করে দিয়েছে, তার মানে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া অফ ডিসবিলিফ। অবিশ্বাসকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া। ঠিক আছে, বা অবিশ্বাসকে ইচ্ছাকৃতভাবে বাদ রাখা। তো আমি কিন্তু তোমাকে গল্পর আকারে পড়াবো, দ্যাটস ওয়াই উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফের মতো একটা কঠিন প্রশ্ন তুমি ভুলে যাবা না।
দেখো, তোমাদের মাথায় কি রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার এখন আছে? দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার গল্পটা কি তোমাদের মাথায় আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আছে। হ্যাঁ, আছে আছে। এইটাতে একটু পড়ছিলাম ওই যে সেকেন্ড ইয়ারে থাকতে। আচ্ছা, এই যে লজিকটা, এই যে এক্সপ্রেশন উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ, দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার একদম সুনিপুণ ভাবে ব্যবহার করা হয়েছে। সুনিপুণ ভাবে কিভাবে ব্যবহার করা হয়েছে দেখো, রাইম অফ এনশিয়েন্ট মেরিনারের তুমি অনেক কিছুই দেখবা, অনেক কিছুই দেখবা ডিসবিলিভ করার মতো, বিশ্বাস করার মতো না। অনেক কিছুই কি অবিশ্বাস করার মতো না। এই যে হঠাৎ করে তোমার লাইক সব সেইলর গুলো হঠাৎ করে সবাই মৃত হয়ে গেছে, আবার সবাই হঠাৎ করে জীবিত হয়ে গেছে, এগুলো কি বিশ্বাস করার মতো? বলতো, তোমাদের বলছি তো একটু রেসপন্স করবা ক্লাসে, না হলে কিন্তু বুঝবা না, টপিকটা একটু কঠিন আছে। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ বুঝতে হলে তোমাকে একটু রেসপন্স করতে হবে, তোমাকে একটু মেমোরাইজ করতে হবে, একটু মাথা খাটাইতে হবে যে লজিক গুলোকে ধরতে পারছো কিনা। তারপরে বলো, তোমাদের মনে আছে যে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার যে 200 সেইলর ছিল? ভুলে গেছো? মনে আছে। তো তাহলে কি হয়েছিল তো বলো তো, যখন এনশিয়েন্ট মেরিনার সিতে ছিল তখন সাডেনলি কি তারা মৃত হয়ে গেছিল না? হ্যাঁ, তা আমরা আমরা জানি না যে ওই পুরো সাগরের মধ্যে এনশিয়েন্ট মেরিনার একা একটা ক্রিয়েশন ছিল, যে কিনা ওই সাগরের মধ্যে নির্জন সাগরে সে একাকী জীবন যাপন করতেছে, সাথে 200টা লাশ। ঠিক আছে, তারপর আমরা দেখি যখন এনশিয়েন্ট মেরিনার তার পাপের প্রায়শ্চিত্ত করে, তখন আবার একটা পর্যায়ে তারা কিন্তু অটোমেটিক জীবন ফিরে পায়। ফিরে পাই। বলো তো, এগুলো কি আমাদের কাছে বিশ্বাসযোগ্য? হুম, না। এগুলো কি আমাদের কাছে ডিসবিলিভ হওয়ার মতো না? অবিশ্বাস্য ঘটনা না? হ্যাঁ, তাহলে দেখো, এগুলো আমাদের অবিশ্বাস্য ঘটনা। বাকিরা বুঝতেছো, রেনেসা, মারিয়া? জি ভাইয়া। তো এগুলো যদি আমাদের অবিশ্বাস্য ঘটনা হয়ে থাকে, এগুলোকে আমাদের বিশ্বাস করা উচিত? বলো মারিয়া, বলো, এগুলো যদি গল্পের জন্য। অবিশ্বাস্য ঘটনা হয়ে থাকে, আমাদের কি বিশ্বাস করা উচিত? হ্যাঁ মারিয়া, তুমি বলো। জি ভাইয়া, কি বলবো? এই যে ঘটনাগুলো, যে অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটছে মেরিনারের সাথে একের পর এক, রাইটার আমাদেরকে ড্রামাটিক আকারে বা বলতেছে, এগুলোকে আমাদের বিশ্বাস করা উচিত কোনোভাবে? হ্যাঁ, এখন ড্রামার পারপজে তো বিশ্বাস করতেই হবে, আচ্ছা, বাস্তবতার তো আলাদা। বাস্তবতা দিয়েই তুমি বলো, আমাদের বাস্তবতা অনুযায়ী আমাদের এগুলো বিশ্বাস করা একদমই উচিত না। না না, কিন্তু এটাই তো উইলিং সাসপেনশন। কিন্তু আসলে দেখো, আমরা ইচ্ছাকৃত ভাবে যখন আমরা এটা পড়ছি, যখন আমরা এই গল্পটা পড়ছি, আমাদের উচিত না এটা বিশ্বাস করা, আমাদের এটা অবিশ্বাস করা, অবিশ্বাস্য জিনিস অবিশ্বাস করাটা আমরা বাদ দিছি। তার মানে আমরা সাসপেন্ড করে দিছি আমাদের ডিসবিলিফটাকে। তার মানে আমরা যখন পড়েছি লিটারারি প্লেজার বা লিটারারি ডিলাইটের জন্য আমরা কি করছি, আমাদের ডিসবিলিফটাকে বাদ দিয়ে সেটাকে বিলিভ করছি। দ্যাটস ইজ দ্য উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। তার মানে দেখো, এইখানে যদি আমি এই থিওরি দিয়ে তোমাদেরকে পুরোটা বুঝাইতাম, তোমার কি মনে হয় তুমি এই জিনিসটা এত কঠিন জিনিসটাকে এত সহজ মনে হইতো তোমার কাছে? বলো, আমি যদি তোমাদেরকে এখান থেকে শুরু থেকে শুরু করতাম, দ্য ফ্রেজ উইলিং সাবস্টেন্স অফ রিলিজ হ্যাজ এ প্রফাউন্ড ইম্প্যাক্ট অন মডার্ন লিটারি ওয়ার্ড, ইট ইজ এ ইউনিভার্সাল সাবকন্টিনেন্টাল লিটারি থিওরি, তোমাদের কাছে পড়তে ভালো লাগতো? না। দ্যাটস ওয়াই সবসময় মনে রাখবো, আমি যখন উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ মানে কি, এই মানেটা তোমাকে আগে মনে রাখতে হবে, তারপর তুমি লিখবা। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ হচ্ছে একটা অবিশ্বাস করার মতো ঘটনাকে আমি ওই অবিশ্বাসটাকে বাদ দিয়ে দিচ্ছি ইচ্ছাকৃত ভাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা একটু দেখি এই টোটাল থিওরিটা সম্পর্কে আমরা একটু জানি। আমরা তো ঘটনা জানলাম, এটা অলরেডি একটু বুঝলাম। দ্য ফ্রেজ উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ হ্যাজ এ ডিপ ইম্প্যাক্ট অথবা প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন মডার্ন লিটারি ওয়ার্ল্ড। যখন মডার্ন লিটারি রাইটিং লিখেছে, এই রকমের রাইটিং গুলোকে মানুষ খুব প্রায়োরিটি দিত।
ইট হ্যাজ ইউনিভার্সাল পপুলারিটি ইন সাবসিকুয়েন্ট লিটারি থিওরি। ওই সময় সমসাময়িক লিটারি থিওরির কাছে এটা অনেক বেশি পপুলারিটি পেয়েছিল। কোলরিজ আবিষ্কার করেছে দিস ফ্রেজ টু এক্সপ্লেইন দ্য নেচার অফ পোয়েটিক আর্ট অ্যান্ড ইলিউশন। তো এই ধরনের ঘটনাগুলোকে শৈল্পিক ছোঁয়া দিতে কোলরিজ কি এই কথাটা, এই উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ, এই মতবাদটা কোলরিজ কি করছে, নিজে আইডিয়া দিছে। তার মানে দেখো, আমি এই কোশ্চেনটা কেন বলছি ইম্পর্টেন্ট। ধরো তুমি যখন অ্যারিস্টটল পড়তে যাবা, তখন অ্যারিস্টটলের বীজগাণিতিক রাশির যে সূত্রগুলা, তোমাকে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। তো তুমি যখন কোলরিজ পড়বা, কোলরিজ আসার মতো কি, কোলরিজ যেই সূত্রটা আবিষ্কার করছে সেটা সম্পর্কে কোশ্চেন করার চান্স সব থেকে বেশি থাকে। বুঝতে পারছো? তবে এটা কোলরিজের নিজের আবিষ্কার, কোলরিজ এখানে ফেমাস, তার মানে তোমাকে কোলরিজ নিয়ে প্রশ্ন করলে টিচার কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন করার অনেক বেশি চান্সেস থাকে। ওকে, এবার আসো দেখো, দ্য ফেমাস থিওরি অফ থ্রি ইউনিটিস হ্যাড নো নিড অফ ডিসবিলিভ। তো আমরা যে জানি যে থ্রি ইউনিটিস কি বলো তো, এইগুলো আমি বারবার পড়াবো, বারবার জিজ্ঞাসা করবো। থ্রি ইউনিটিস কি বলো? প্লেস, টাইম, অ্যাকশন। টাইম, প্লেস, অ্যাকশন। ওকে, দ্য ফেমাস থিওরি অফ দ্য থ্রি ইউনিটিস হ্যাড নো নিড অফ ডিসবিলিভ। আসলে যে আমরা যে ফেমাস থিওরি বলছি, এটা আসলে নাটকের একদম বাস্তব চিত্রকে তুলে ধরে, যেটার মধ্যে কোনো ডিসবিলিভ হওয়ার কোনো কোশ্চেনই আসে না। The three unities were observed in classical drama only to make the imagined action appear real. তো এই থ্রি ইউনিটিস ঘটনাটা বা থ্রি ইউনিটিস গুলো এমন ভাবে ক্লাসিক্যাল ড্রামাতে ব্যবহার করা হয়েছিল যে কোন একটা কাল্পনিক ঘটনাকেও তারা বাস্তবিক ঘটনাকে রূপ দিতে পেরেছিল। দ্য ভায়োলেশন অফ দিস ইউনিটিস, এই ইউনিটিস এর যে ভায়োলেশনটা ঘটে বা এই ইউনিটিস সম্পর্কে যে একটা লাইক তোমার এই ইউনিটিস গুলো নিয়ে যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়, পুট সেভার প্রেশার আপন দ্য অডিয়েন্সের মধ্যে বিভিন্ন লাইক খুঁতখুঁতে ভাব হয় যে না আসলে এই থ্রি ইউনিটিসটা কি একটা একটা আজগবি জিনিসগুলোকে রিয়েল ভাবে প্রেজেন্ট করতেছে। The grasping of the theme became a hard task. Dr. Johnson stood against the principle of neoclassical critics. এবং এই সময় ডক্টর জনসন নিউ ক্লাসিক্যাল ক্রিটিক্স এর সম্পর্কে সমালোচনা করলো। Yet the debate continued and it was Coleridge who uttered this last word on the subject and finalized the controversy. তার মানে যখন এই যে থ্রি ইউনিটিস হয়েছে, একটা তোমরা জানো যে একটা তত্ত্ব যে যার মধ্যে কোনো অবিশ্বাস হওয়ার কোনো কাহিনী ছিল না, সেই থ্রি ইউনিটিস হঠাৎ করে কি করলো, অবজার্ভ করলো যে ক্লাসিক্যাল রাইটাররা এই বিভিন্ন অ্যাকশন, টাইম এবং প্লেজের মধ্যে ইমাজিনেটিভ ইনসিডেন্ট গুলোকে ঢুকিয়ে দিচ্ছে এবং ইমাজিনেটিভ ইনসিডেন্ট গুলোকে এমন ভাবে তারা তারা ইয়ে করতেছে, মানুষের সামনে তুলে ধরছে যেন সেটা কি বাস্তবিক ঘটছে। তো বাস্তবে যখন এটা ঘটার পরে তখন কি হইলো, তখন রিডারদের মধ্যে খুঁতখুঁতে হইলো আসলে এটা ইমাজিনেশন নাকি এটা বাস্তব, এটা বাস্তব নাকি ইমাজিনেশন, এটাকে আমি বিশ্বাস করব নাকি করব না, এটাকে এরকম হয় কখনো নাকি হয় না, নাকি এটা রাইটারের মন আজ বানানো আজগবি কোনো গল্প। ক্লিয়ার? The grasping of the theme became a hard task.